আমেরিকার ইউরোপের লড়াইয়ের চক্করে এখন ভারতের দরজায় ছুটে এসেছে গোটা ইউরোপ এবং একের পর এক ভারত থেকে হাতিয়ার আমদানির ডিল করছে। ওদিকে এর মাঝেই ভারতের এমকাকে নিয়ে একটা বড় আপডেট এসেছে, যেখানে রাশিয়া ও ভারতকে এক বিশেষ ইঞ্জিন টেকনোলজি দেবে, যাকে নিয়ে আমেরিকার ফ্রান্সের ঘুম ছুটে গেছে। আর তার সাথেই চীনের 6th জেনারেশনের যুদ্ধবিমানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর কিভাবে মিয়ানমারের একটা অংশ ভারতের সাথে যুক্ত করার প্ল্যান করছে ভারত, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে চীনের 6th জেনারেশনের যুদ্ধবিমানকে নিয়ে, যেখানে গত বছর চীনের এই বিমানের ভিডিও গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল, যাকে বিশ্বের প্রথম 6th জেনারেশনের যুদ্ধবিমান হিসেবে প্রোপাগান্ডা শুরু হয়। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে এটা কোনো 6th জেনারেশনের যুদ্ধবিমান নয়, বরং এটা একটা আনম্যান ইউসিএভি। তো এটাকে নিয়েই ভারতের বায়ুসেনা প্রমুখ সরাসরি জানিয়ে দিয়েছে যে 6th জেনারেশনের এই টেকনোলজির প্রোপাগান্ডার যথেষ্ট প্রমাণ নেই এবং এর ওপর ডাউট রয়েছে, কেননা এই সেম এয়ারফ্রেমের ওপর কোনো দিনই 6th জেনারেশনের বিমান তৈরি সম্ভব না। এমনকি এখনও পর্যন্ত 6th জেনারেশনের যুদ্ধবিমান শুধুমাত্র কনসেপ্ট, কোনো প্রপার ডেফিনেশন নেই যে এতে নতুন কী টেকনোলজি থাকবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতীয় বায়ুসেনা কখনোই কিন্তু চায়না বা পাকিস্তানকেও ডাউনগ্রেড করে দেখায় না যে ভারত বেশি শক্তিশালী, ওরা দুর্বল। অ্যাকচুয়ালি মেজরিটি টাইমে বায়ুসেনার এটাই বক্তব্য থাকে বা স্ট্যান্ড থাকে যে ওরা যা তৈরি করেছে তাকে সিরিয়াসলি নিয়ে আমাদের নিজস্ব টেকনোলজি ডেভেলপ করা উচিত। যেমন পাকিস্তানের 5ম প্রজন্মের বিমান কেনার কাউন্টারে ভারতের 5ম প্রজন্মের বিমান তৈরির ওপর জোর দেয়। তো এই প্রথম চীনের কোনো টেকনোলজিকে বায়ুসেনা ডিনাই করে, অর্থাৎ ডেফিনেটলি এই টেকনোলজি শুধুমাত্র প্রোপাগান্ডা ছিল। তা না হলে বায়ুসেনা এই সেম টেকনোলজি কাউন্টারের জন্য চাপ দিত, যেটা এবারে করেনি। এমনকি চীন তো নিজেও এখন পাল্টি খাচ্ছে যে ওরা অফিসিয়ালি এটাকে কোনোদিনই 6th জেনারেশনের বিমান বলেইনি, এটা তো মিডিয়া প্রচার করেছে। তো আমার মনে হয় না যে এর থেকে বড় প্রমাণ আর কিছু দরকার আছে যে ভারতের ভেতরে একটা পুরো ইকোসিস্টেম এটাকে কিভাবে হাইপ তৈরি করেছিল। যাই হোক, এবারে আমাদের নেক্সট আপডেট রয়েছে ইউরোপে ভারতের হাতিয়ার রপ্তানিকে, যেখানে রিসেন্টলি আমেরিকার সাথে ইউরোপের বিবাদ শুরু হওয়ার পর এখন খবর আসছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে কথাবার্তা চালাচ্ছে ওদের সমস্ত দেশের জন্য শেল, স্মল আর্ম, অ্যামিউনেশন এগুলো আমদানির জন্য, যেটা ভারতের যে ডিফেন্স রপ্তানি সেটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। কেননা সিপ্রির রিপোর্ট অনুযায়ী ইউরোপ এই মুহূর্তে মারাত্মকভাবে আমেরিকার ওপরে নির্ভর করছে। ফ্রান্সের সরকারি মিডিয়ার দাবি, গত 5 বছরে ন্যাটো 60% হাতিয়ার আমেরিকা থেকে কিনেছিল, কিন্তু এখন আমেরিকা ওদেরকেই ধোঁকা দিয়ে দিয়েছে আর ইউরোপের বিরুদ্ধে গিয়ে রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে। এর কাউন্টারে ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্স কমিশনার, যে গোটা ইউরোপিয়ান ইউনিয়নের ডিফেন্সকে দেখে, মানে ডিফেন্স মিনিস্টার বলতে পারেন, তার দাবি ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি একমাত্র ভরসা ইউরোপের সাপ্লাই চেনকে মেনটেন রাখার জন্য। অর্থাৎ ওরা আমেরিকা থেকে হাতিয়ারের যে সাপ্লাই চেন সেটা ভারতে শিফট করার প্ল্যান করছে, যার আন্ডারে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইউরোপের এই সিদ্ধান্ত থেকে পারাস ডিফেন্স, বিএল আর এইচএল সহ 9টা হাতিয়ার মেকিং কোম্পানি চরম ফায়দা লুট। আর এটা হবে আমি অলরেডি বলেছিলাম। এমনি ফ্রান্সের মতন দেশ ভারত থেকে পিনাকা কিনছে না, ইউরোপের একাধিক দেশ আর্টিলারি কিনতে চাইছে। পোল্যান্ড থেকে শুরু করে বাকি দেশ পুরো অ্যামিউনেশন আমদানি করছে ভারত থেকে। এগুলো সবই একটা ইঙ্গিত ছিল যে ভারতে ওদের ডিফেন্স আমদানি শিফট কর, অর্থাৎ সরাসরি ট্রাম্পের কারণে ভারতীয় হাতিয়ার রপ্তানি ব্যাপকভাবে বাড়বে, যেটা ডলারাইজেশনের সবচেয়ে বড় একটা ফায়দা। এবারে আমাদের নেক্সট আপডেট রয়েছে এগেইন ভারতের স্বদেশি হাতিয়ার নিয়ে। রিসেন্টলি সিপ্রি, যারা গোটা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্সের ওপর নজর রাখে, প্রতি বছর এদের একটা রিপোর্টও আসে। ওখানে ওরা দাবি করছে যে ভারত বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার আমদানিকারক দেশ থেকে 2য় নম্বরে নেমে এসেছে। আর ভারতের হাতিয়ার আমদানি মোটামুটি 9.5% কমে গেছে, যেটা টু বি অনেস্ট আমাদের জন্য একটা বড় সফলতা। কেননা আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়া ফাইনালি রেজাল্ট দেখাতে শুরু করে দিয়েছে। প্রচুর হাতিয়ার, যেমন ধরুন আর্টিলারি গান, রকেট, মিসাইল, ট্যাঙ্ক, এমনকি ফাইটার জেট, এগুলো সবটাই ভারত তৈরি করছে, তাই স্বাভাবিকভাবে আমদানি তো কমবে।
কিন্তু এর চেয়েও খুশির খবর, গত কয়েক বছর ভারতের যে হাতিয়ারের রপ্তানি সেটা আবার বেড়েছে এবং প্রতি বছর আমাদের হাতিয়ার রপ্তানি ব্যাপক হারে বাড়ছে, যেটা অলরেডি $2 বিলিয়ন ক্রস করে গেছে, যা এগেইন আত্মনির্ভর ভারতের জন্য একটা বড় সফলতা। যেখানে চায়না, যারা অলরেডি বিশ্বের টপ হাতিয়ার রপ্তানিকারক দেশের লিস্টে ছিল, ওদের রপ্তানি কিন্তু কমেছে, যেটা স্বাভাবিক, কারণ আফ্রিকা, মিয়ানমার যারাই চায়না থেকে হাতিয়ার কিনেছে ওরা ফেসে গেছে। ফলে স্বাভাবিকভাবে কেবলমাত্র পাকিস্তানি চীনের ওপর নির্ভর রয়েছে। এই কারণেই চীন টপে রয়েছে, যেটা বেশি দিন থাকবে না। আমাদের পরবর্তী আপডেট এমকাকে নিয়ে রয়েছে, যা সবচেয়ে বেস্ট খবর আমার মতে। রিসেন্টলি ভারত সরকার এমকার ম্যানুফ্যাকচারিং তাড়াতাড়ি করার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এই বিমানের আলাদা আলাদা পার্টস বিভিন্ন প্রাইভেট কোম্পানি তৈরি করবে। যেমন ধরুন, কেউ ফিউসেলাজ বানাবে, কেউ উইং, কেউ আবার ল্যান্ডিং গিয়ার, এইভাবে। এরপর এইচএল এই সমস্ত পার্টসকে অ্যাসেম্বল করে বিমান তৈরি করবে। এতে সুবিধা হলো এইচএলকে সব কিছু ম্যানেজ করতে হবে না, চাপ কমবে, আর পুরো ইকোসিস্টেম তৈরির সাথেই তাড়াতাড়ি কাজ হয়। সেম তেজসেই করা হচ্ছে। আর খবর অনুযায়ী এখানে 8টা কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে, যেখানে টাটা গ্রুপ সহ L&Tও সামিল রয়েছে, যারা এমকার পার্টস তৈরি করবে। আর এর জন্য দেশের 100টা প্রাইভেট কোম্পানির মধ্যে কম্পিটিশন হয় কোয়ালিটি, ম্যান পাওয়ার আর ফান্ডের ভিত্তিতে, যেখানে শর্ত দেওয়া হয়েছে এই সমস্ত কোয়ালিটি টেস্ট পাস করলে তবে এদের টেন্ডার দেওয়া হবে এবং কোনো বিদেশি কোম্পানি এতে যুক্ত থাকতে পারবে না। তো ফাইনালি 8টা কোম্পানি এখানে পাস করেছে। ওদিকে এর সাথে আরও একটা ভালো খবর দিয়ে রাখি, ভারত সরকার সম্ভবত রাশিয়াকেও পারমিশন দিয়েছে আমাদের এমকার ইঞ্জিনের জন্য রাশিয়ান ইঞ্জিন টেকনোলজি অফার করে। এতে ফ্রান্স আর আমেরিকার ওপর চাপ বাড়বে, কেন রাশিয়া তো এক পায়ে খাড়া। ওদের টেকনোলজি ভারতের সাথে শেয়ার করে আমাদের মার্কেট ক্যাপচার করা। যদিও রাশিয়ার টেকনোলজি ভারত নেবেন, আমাদের নজর রয়েছে ফ্রান্সের ওপর। কিন্তু এটা একটা ভালো স্ট্র্যাটেজিক মুভ আমেরিকার ইউরোপকে চাপে রাখার জন্য, যে ওরা যদি টেকনোলজি না দেয় তাহলে আমরা রাশিয়া থেকে নিয়ে নেব। যাই হোক, ফাইনালি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভারত মিয়ানমারকে। এটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে মিজোরামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমেরিকাতে গিয়ে ভারতকে ভেঙে খ্রিস্টান দেশ তৈরির কথা বলছিল, যাকে নিয়ে ভারতে খুব কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে কেন্দ্র সরকার চুপচাপ এই মুখ্যমন্ত্রীকে এমন কিছু ডোজ দিয়েছে যেই সেম মুখ্যমন্ত্রী 180 ডিগ্রি পাল্টে খেয়ে উল্টো কাজ করছে। রিসেন্টলি পুরো মিজোরামে কেন্দ্র সরকার প্রোটেক্টেড এরিয়া পারমিট লাগু করে দিয়েছে। এর ফলে কোনো বিদেশি কেন্দ্র সরকারের পারমিশন ছাড়া রাজ্যে আসতেও পারবে না আর না থাকতে পারবে। আর মিজোরামের মুখ্যমন্ত্রী যে এসবের বিরোধ করত, এখন এর সমর্থনে দাবি করছে যে এটা জরুরি দেশের জন্য, কারণ গত কয়েক বছরে 2000-এর বেশি পশ্চিমা দেশের পপুলেশন ট্যুরিজমের নামে মিজোরামে আসে আর এখান থেকে মিয়ানমারে গিয়ে আতঙ্কবাদীদের ট্রেনিং দিয়েছে। আর বন্ধুরা, এটা অস্বাভাবিক নয় যে এই 2000 লোক আসলে সিআইএর এজেন্ট, যারা গোটা মণিপুরে আগুন লাগিয়েছে। আর মিজোরামের মুখ্যমন্ত্রী এর ডিরেক্ট সাপোর্টার ছিল, কিন্তু কিছু তো একটা হয়েছে যে এখন ইনি পাল্টে খেল। এমনকি এই সেম মিজোরামের মুখ্যমন্ত্রী মিয়ানমারের রেবেলদের সাথে ডিল করে চুক্তি করছে যাতে ওরা ভারতের সাথে সমঝোতা করে নেয়, এবং বলা হচ্ছে খুব সম্ভবত ভারতের প্ল্যান হলো মিজোরামের সাথে লাগোয়া মিয়ানমারের ভেতরে কুকি আর মিজোদের জন্য আলাদা একটা রাজ্য বানিয়ে ভারতে সামিল করে, যাতে মণিপুরের সমস্যাও মিটে যাবে আর এখানকার কুকিদের এই নতুন রিজনে শিফট করা হবে। আর যদি আপনাদের মনে থাকে, আমাদের সেকেন্ড চ্যানেলে আমি 3 মাস আগে এর উপর ভিডিও বানিয়ে বলেছিলাম এমনি আরাকান আর্মি তৈরি হয়নি, ওদের কেউ তো সাপোর্ট দিচ্ছে, আচমকাই মণিপুরের রাষ্ট্রপতির শাসন এত মাস পর। এই সমস্ত ঘটনা পুরোপুরি কাকতালীয় নয়, বড় প্ল্যানের প্রিপারেশন চলছে। তো এখন গিয়ে ধীরে ধীরে বোঝা যাচ্ছে কি সেই বড় প্ল্যান। যদি এটা সত্যি হয় তাহলে ধরে নিন বাংলাদেশের কপালেও কষ্ট আছে, ওরাও চট্টগ্রামের কিছুটা তো হারাবে।